প্রিয় 2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের প্রথম অধ্যায়ের যে আমরা সাজেশন ভিত্তিক যে ক্লাসগুলো করছিলাম, এটা হচ্ছে বাস্তব সংখ্যা অধ্যায়। সেই ধারাবাহিকতা আমরা এখান থেকে 6টা সাজেশন দিয়েছিলাম। এই যে এখানে 6টা প্রশ্ন। তো এই 6টার মধ্যে আমরা আজকে লাস্ট সমাধানটা করছি প্রথম অধ্যায়ের। যারা আগের পার্টগুলো দেখোনি, ভিডিও নিচে প্লেলিস্টের লিঙ্ক আমরা দিয়ে দিই, সেখান থেকে দেখে নেবে। তো এখানে উদ্দীপকে দেওয়া আছে a সমান √27/3, b সমান √17, c সমান হচ্ছে 5.639, এখানে 39 এর উপর পৌনঃপুনিক দেওয়া আছে, আর d সমান হচ্ছে 0.24 এর উপর পৌনঃপুনিক। তো ক নম্বরে চাওয়া হয়েছে c এবং d এই সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। তো সামান্য ভগ্নাংশ মানে হচ্ছে যেটা সাধারণ ভগ্নাংশ, অর্থাৎ সিম্পলি লব আর হর থাকে, আর এটাকে আমরা বলি আবৃত্ত দশমিক ভগ্নাংশ। তো এটা প্রকাশ করার সূত্র আছে, আমরা সেই সূত্র অনুযায়ী তোমাদের করে দেখাচ্ছি। তো প্রথমে আমরা 6-এর ক নম্বরটা শুরু করছি। 6-এর ক। তো দেখো c সমান এখানে যে সংখ্যাটা দেওয়া ছিল 5.639, তো এখানে 3 আর 9 এই দুটোর উপরেই কিন্তু পৌনঃপুনিক দেওয়া ছিল। তো এটাকে সাধারণ ভগ্নাংশ বা সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে গেলে যেটা করতে হয়, প্রথমত হচ্ছে যে লবে এই পুরো সংখ্যাটা নিতে হয়, যেখানে কোনো আবৃত অর্থাৎ পৌনঃপুনিক বা দশমিক কোনোটাই থাকবে না, অর্থাৎ 5639। এটা থেকে বিয়োগ দিতে হয় এই আবৃত অঙ্ক ঢাকার পরে যে অংশটুকু থাকে, অর্থাৎ 56, সেখানেও কোনো দশমিক দেওয়া যাবে না। এটা সূত্র। আর নিচে হরে যেটা হবে সেটা হচ্ছে এখানে যে কয়টা আবৃত অঙ্ক আছে, এই যে ফোঁটা দেয়াগুলো আবৃত 2টা আছে, তো যতগুলো আবৃত অঙ্ক থাকে ততগুলো 9 নিতে হয়, আর যে কয়টা অনাবৃত অঙ্ক আছে এর পাশে ততগুলো 0 দিতে হয়। তো এইটা কিন্তু আবৃত অনাবৃত কোনোটার মধ্যেই পড়বে না। দশমিকের এই পার থেকেই এই যে দশমিকের ঠিক পরের ঘরটা যেটার উপর ফোঁটা নেই, এটাকে বলা হয় অনাবৃত। তাহলে যেহেতু একটা আছে, তাহলে একটা 0 হবে। এবার উপরের অংশটা আমরা জাস্ট বিয়োগ করে দেব। 6 আছে 9 হবে 3, 5 আছে 13 হবে, 8 5 13, হাতের এখানে আসলো 6 থেকে 1 গেলে 5, আর এটা 5 5 নম্বর। তো এই জায়গায় জাস্ট আমাদের একটু কাটাকাটি থাকলে করে নিতে হবে। তো এটা মেবি দেখো 3 দিয়ে ভাগ যাবে, 5 5 10 18, 3 দিয়ে। তো এটা কিন্তু তোমরা যদি ক্যালকুলেটরে এত ভাগ এত দাও, তাহলে ঘুরে কিন্তু আবারও এটা আসবে। সো এটা ক্যালকুলেটরে ক্যালকুলেশনটা করা যাবে না। তো আমরা যদি 3 দিয়ে কাটাকাটি করি, তাহলে 3 ত্রিক্ষা 9, 3 ত্রিক্ষা 9 0, আর এটাকে 3 দিয়ে ভাগ দিলে এই ভাগগুলো তোমরা ক্যালকুলেটরে জাস্ট করতে পারো। 3 অক্ষে 3, 4 5 25, তাহলে 3 8 24, 25 1 3 6 18, 3 অক্ষে 3, তাহলে থাকলো 1861 বাই হচ্ছে 330। তো এটা যখন অপ্রকৃত ভগ্নাংশ আসবে, এটা ভাগ করে সমস্ত অর্থাৎ মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে দিতে হয়। সো এটা যদি আমরা ভাগ করি, তাহলে এটা 5 বার যাবে, 5 0 0, 3 5 15, 5 হাতে 1, 3 5 15 আর 1 16, 1 1 6 7 8 211। তাহলে 5 সমস্ত এই যে ভাগশেষটা চলে যায় উপরে 211, আর এই ভাজকটা চলে আসে নিচে, এটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। তো এই একটা উত্তর হয়ে গেল সি। আবার ডি একটা আবৃত দশমিক ভগ্নাংশ ছিল, এটাকে আমার সামান্য ভগ্নাংশ বা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এটা ছিল 0.24, এখানে 2 আর 4 এই দুটোর উপরে পৌনঃপুনিক দেওয়া ছিল। সো প্রথমে আমাদের যেটা করতে হবে, সম্পূর্ণ সংখ্যাটা নিতে হবে, মাইনাস আবৃত ঢাকলে দেখো কিছুই থাকে না, অর্থাৎ 0, আর নিচে হচ্ছে যে কয়টা আবৃত অঙ্ক আছে ততগুলো নয়, যেহেতু 2টা আবৃত অঙ্ক আছে ততগুলো নয়, আর নিয়ম হচ্ছে যে কয়টা অনাবৃত অঙ্ক আছে এর পাশে ততগুলো 0। তো এখানে কিন্তু অনাবৃত কোনো অঙ্ক নেই, থাকলে এই জায়গাটায় থাকবে। সো এটা জাস্ট 24/99। তো এটাও দেখো 3 দিয়ে কাটাকাটি যায়, 3 8 24, আর এটা হচ্ছে 3 ত্রিক্ষা 9, 3 ত্রিক্ষা 9। তো এটা কিন্তু একটা প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ মানে কি, হরটা বড় আর লবটা ছোট। তো এইসব ক্ষেত্রে আর এটা ভাগ করার সুযোগ নেই, কেননা ভাগ করলে আবারও কিন্তু ঘুরে এটাই আসবে। যদি অপ্রকৃত ভগ্নাংশ আসে, অর্থাৎ হরটা ছোট লবটা বড়, তাহলে এটা ভাগ করে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে। কিন্তু এখানেও যদি আমরা দশমিকে যাই, তাহলে ঘুরে কিন্তু আবার যে মূল অঙ্কটা ছিল সেটা ঘুরে আসবে, সেটা করা যাবে না। সো এখন আমরা অ্যান্সার লিখব। একটা ছিল 5 সমস্ত 211/330, আর একটা ছিল 8/33। ওকে, তো এরপর আমরা খ নম্বরে আসছি। খ নম্বরে যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে এ এবং বি এর মধ্যে দুটি মূলদ এবং দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। তো এই ধরনের অঙ্ক আমরা আগেও করেছি। তো প্রথমত আমরা এ আর বি এই সংখ্যা দুটো তুলে নেব। এ সমান হচ্ছে √27
বাই 3। তো এটা দেখো, এটা দিয়ে যদি কাটাকাটি করি তাহলে 3 নং 27 অর্থাৎ √9। তো এটা মানে হচ্ছে 3, একটা পূর্ণ সংখ্যা চলে আসলো। আর বি এর যে মানটা আছে এটা হচ্ছে √17। এটা তোমরা ক্যালকুলেটরে যদি বর্গমূল করে নাও তাহলে এটা কিন্তু অমূলদ সংখ্যা, অর্থাৎ দশমিকের পর অনেকগুলো ঘর দেখাবে। তো সেখান থেকে আমরা মোটামুটি 5টা বা 6টা ঘর দশমিকের পর নিয়ে কাজ করব। তো 4.12310 লিখে এইভাবে ডট ডট দিয়ে দাও। 1 2 3 4 5 6টা ঘর নিয়েছি, তোমরা চাইলে 5টা ঘরও নিতে পারো দশমিকের পর। তো এখন এই সংখ্যা দুটোর মধ্যবর্তী অর্থাৎ 3-এর চেয়ে বড় হতে হবে, আর এই 4.12 এই যে সংখ্যাটা আছে এর চেয়ে ছোট হতে হবে। এদের মধ্যবর্তী হচ্ছে যে 2টা মূলদ আর 2টা অমূলদ সংখ্যা নির্ণয় করতে হবে। তো এই অঙ্কগুলো করার সিস্টেম হচ্ছে যে এখানে যেহেতু এবি দেওয়া আছে, আমরা পি কিউ এইভাবে ধরি পি সমান, তো এই যে এর চেয়ে বড় অর্থাৎ আবার এর চেয়ে ছোট, তার মানে 3 পয়েন্ট সামথিং যে কোনো সংখ্যা যদি আমরা ধরি, 3.2 3.3 3.4 5 সবই হবে, আমি 5 ধরে নিলাম। তো এটা মূলদ কেন, যে এটা আমরা দশমিক তুলে দিলে নিচে একটা 10 আসবে, তাহলে মূলদ সংখ্যা মানেই কিন্তু একটা ভগ্নাংশ আকারে প্রকাশ করা, যেখানে দুটোই পূর্ণ সংখ্যা অর্থাৎ 35/10 আসবে। আর অমূলদ হচ্ছে যেগুলো যেগুলো অসীম ঘর পর্যন্ত থাকে। তো যেহেতু দুটো চাওয়া হয়েছে, আমরা এখানে কিউ আর একটা সংখ্যা ধরি। তো সেটা আমরা চাইলে দেখো এই যে জাস্ট এইটার চেয়ে বড় যেন না হয়, এটার চেয়ে বড় হবে আর এটার চেয়ে ছোট হবে। তাহলে 3.678, হ্যাঁ এরকম যে কোনো নিতে পারো। তো এইটা আচ্ছা, আর একটা আমরা আর ধরি, যেহেতু অমূলদ চেয়েছে। তো অমূলদের ক্ষেত্রে এর চেয়ে বড় আর এর চেয়ে ছোট, তাহলে আমি ধরো এইভাবে নিচ্ছি 3. এখানে যদি 4 দিই, এটা নেওয়ার একটা জাস্ট সিস্টেম আছে, একই অঙ্ক যেন রিপিট না হয়, বিভিন্ন অঙ্ক আসতে হবে। তো তার জন্য তোমরা সবসময় এরকম করতে পারো, এটা নেওয়ার পরে 4 এর পরে একটা জিরো, তারপরেরটা হচ্ছে 4 এর পরে 2টা জিরো, তারপরে 4 এর পরে 3টা জিরো, আর লাস্টে আসলে জিরো দিয়ে শেষ করা ঠিক হয় না, কেননা দশমিকের পর জিরোর কোনো ভ্যালু নেই। সো এখানে একটা 4 দিয়ে শেষ করে দিয়ে ডট ডট দিতে হবে, যেহেতু এটা অমূলক। আর একটা এস একটা নেই, সেটা হচ্ছে এই যে 3 এর চেয়ে বড়, তাহলে আমরা 3.2ও ধরতে পারি, এটাও কিন্তু আমাদের 4 এই সংখ্যাটার চেয়ে ছোট হবে। সো এখানে 2 এর পরে আমরা দেখো একটা সিকোয়েন্স যদি বজায় রাখি, তাহলে এখানেও জিরো দিয়ে করা যায়। 2 এর পরে একটা জিরো, 2 এর পরে 2টা জিরো, তারপরে 2 এর পরে 3টা জিরো, হ্যাঁ তারপর 2 দিয়ে ছেড়ে দিলাম। এই চারটেই কিন্তু অ্যান্সার। তো এটা জাস্ট দেখানোর জাস্ট একটা নিয়ম আছে। হ্যাঁ, সেই নিয়মটা হচ্ছে যে আমরা যদি এইভাবে বলি যে এখানে ওই যে পি এর যে মানটা ছিল অর্থাৎ এই মানটা, তো পিটাকে আমরা মাঝখানে রাখলাম, আর এইখানে √27/3। তো এই যে পি এর যে মানটা আমরা ধরেছিলাম 3.5, এই মানটা এইটার চেয়ে, অর্থাৎ এটা মানে কি 3 ছিল, তো এটার চেয়ে বড়। হ্যাঁ, আর √17 অর্থাৎ এই মানটার চেয়ে ছোট, এইভাবে জাস্ট একটু দেখাতে হয়। তারপরে কিউ এর ক্ষেত্রেও তাই, এটা রুটটা একটু বড় করে দিতে হবে, 3 এর উপরে আছে। হ্যাঁ, এইটা যে কিউ সংখ্যাটা ছিল এটা এর চেয়ে বড়, আর √17 হচ্ছে ছোট। তারপরে আর যে সংখ্যাটা আমরা নিয়েছিলাম, এখানে আমরা দেব আর, আর এইখানে দেব √27/3, আর 7 √17 এর চেয়ে ছোট। তারপরে এস যে সংখ্যাটা নিয়েছিলাম সেটাও আমরা এইভাবে দেব যে √27/3 এর চেয়ে বড়, আর √17 এর চেয়ে ছোট। আর এগুলো আসলে মূলদ আর অমূলদ হলো কেন, সেটা আমাদের একটু ব্যাখ্যা দিতে হবে। তো এদের মধ্যে পি আর কিউ মানে মূলদ সংখ্যাকে হচ্ছে যে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। তো ওই পি আর কিউ কে ভগ্নাংশ আকারে লেখা যায়। যেমন ধরো এই যে এইটা, হ্যাঁ এটা একটা অমূলদ সংখ্যা, এটাকে কিন্তু ভগ্নাংশ আকারে লেখা সম্ভব না। আবার এই যে একই অঙ্কের যদি রিপিট হয় পৌনঃপুনি, এটাকে কিন্তু আমরা দেখো ভগ্নাংশ আকারে, সাধারণ ভগ্নাংশ বা সামান্য ভগ্নাংশ আকারে লিখতে পেরেছিলাম। সো এটাকে আমরা মূলদ বলি। কিন্তু যখন এরকম অসীম ঘর আসতে থাকে, এগুলোকে বলা হয় অমূলদ, যেটা আমরা এই যে দুটো বের করে নিয়েছি। তাহলে এই পি আর কিউ অর্থাৎ এই দুটো মানকে দশমিক তুললেই আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি, এই কারণে এটাকে আমরা মূলদ সংখ্যা বলে দেব, প্রকাশ করা যায়। তাই এরা মূলদ
সংখ্যা, কিন্তু আর অর্থাৎ আর মানে যে সংখ্যাটা ধরেছিলাম আর এস, আর ও এস কে ভগ্নাংশ আকারে লেখা যায় না, তাই এরা অমূলদ। তো বেসিক্যালি অ্যান্সার কিন্তু আমাদের হয়ে গেছে, এতগুলো আসলে উত্তর লেখার কিছু নেই, এটা টিচাররাও বুঝবে। তো এই লিখতে পারো এইভাবে যে অ্যান্সার একটা হচ্ছে 3.5 বা মূলদ কথাটা লেখো, মূলদ হচ্ছে একটা 3.5 আর একটা হচ্ছে 3.6, আর অমূলদ যেটা আর আর এস আমরা ধরেছিলাম। এরকম উত্তর কিন্তু এটাই যে হবে তা না, এরকম অসংখ্য তোমরা উত্তর করতে পারো, জাস্ট শর্তগুলো ঠিক লিখে। তো অমূলদ একটা হচ্ছে 3.40400, এখানে আমরা 3টা জিরো দিই, 4 একটা জিরো, 4 দুইটা জিরো, 4 তিনটা জিরো, দুইটা জিরো, এখানে 3টে জিরো, তাহলে 4 একটা জিরো, 4 দুইটা জিরো, 4 তিনটা জিরো, আর লাস্টে 4। তো এটা কোনো লিমিটেশন নেই আসলে যে কতগুলো অঙ্ক দিতে হবে, মোটামুটি এরকম বেশি করে দিলে ভালো হয়। তো এই অমূলদ আমরা একটা ধরলাম, আর একটা ছিল আমাদের 3.2, একটা জিরো, 2 দুইটা জিরো, 2, সবসময় যে জিরো দিতে হবে তা না, তোমরা এখানে 2 এর পরে 1, তারপরে একটা 1, 2 এর পরে দুইটা 1, 2 এর পরে তিনটা 1, আবার 2 দিয়ে ছেড়ে দিলে বা 1 দিয়ে ছেড়ে দিলে, জাস্ট জিরো দিয়ে না ছেড়ে দেওয়াটাই ভালো। তো এটি কিন্তু এই কোশ্চেনের অ্যান্সার। আর গ নম্বরটা খুবই কমন কোশ্চেন, এটা আমরা সাজেশনে যতগুলো অঙ্ক করেছি প্রায় প্রতিটাতে একটা করে এই ধরনের অঙ্ক ছিল, এবং এই অধ্যায় থেকে এই কোশ্চেনটা খুবই আসে। প্রমাণ করো যে বি একটি অমূলদ সংখ্যা, একটা অপূর্ণ বর্গ সংখ্যা দিয়ে তোমাকে বলে যে এটা অমূলদ সংখ্যা প্রমাণ করো। তো এটা প্রমাণের যে সিস্টেম, যে এই সংখ্যাটার আগের এবং পরের দুটা পূর্ণবর্গ সংখ্যা খুঁজে নিতে হয়, অর্থাৎ যাদের রুট ওভার করলে মিলে যায় সেটাকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। আমরা দেখো এটা দিয়ে শুরু করব। আমরা জানি এর আগের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 16। তো এই 17 সংখ্যাটা দেখো 16-র চেয়ে বড়, আর 17-র পরের যে পূর্ণবর্গ সংখ্যা সেটা হচ্ছে 25। তো এটা সবাই জানে সত্য। তো এখন আমরা দেখো এই তিনটা সংখ্যার উপরেই বর্গমূল দেবো রুট ওভার, অর্থাৎ রুট ওভার 16, এখানে দেবো রুট ওভার 17, আর এখানে দেবো রুট ওভার 25। তো রুট ওভার 16 মানে আমরা জানি 4, আর এটা হচ্ছে রুট ওভার 17ই থাকলো, আর এটা 25-এর বর্গমূল হচ্ছে 5। তো এ থেকে আমরা দেখছি যে রুট ওভার 17-র মানটা 4-এর চেয়ে বড়, 5-এর চেয়ে ছোট। তো এই কথাটা আমরা এখানে লিখবো, রুট ওভার 17 এর মান 4 অপেক্ষা বড় এবং 5 অপেক্ষা ছোট। তো একটু চিন্তা করে দেখো, 4-এর চেয়ে বড়, 5-এর চেয়ে ছোট এই ধরনের সংখ্যা, মানে পূর্ণ সংখ্যা নেই, আছে দশমিক যুক্ত সংখ্যা, যেমন 4.1, 4.2, এই ধরনের সংখ্যাগুলো কিন্তু 4-এর চেয়ে বড়, 5-এর চেয়ে ছোট। তো এই যেহেতু আমরা এটা বললাম যে রুট ওভার 17-র মান হচ্ছে 4-এর চেয়ে বড়, 5-এর চেয়ে ছোট, তাহলে আমরা বলতে পারি যে অতএব রুট ওভার 17 এর পূর্ণ সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা নয়, তার মানে দশমিক যুক্ত সংখ্যা। তো এখানে অনেকে ভুল করে বসে যে পূর্ণ সংখ্যা না হলে, অর্থাৎ দশমিক যুক্ত সংখ্যা না হলে মনে হয় সেটা অমূলদ সংখ্যা হবে, তা না। দেখো, মূলদ সংখ্যা মানে কিন্তু হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা মূলদ, তারপরে প্রকৃত ভগ্নাংশ এটা মূলদ, তারপরে অপ্রকৃত ভগ্নাংশ, তারপরে শতকরা ভগ্নাংশ, হ্যাঁ, তারপরে যে কোনো দশমিক ভগ্নাংশ, শুধুমাত্র ডট ডট দিয়ে যখন অসীম থাকে সেটাই হচ্ছে অমূলদ। তার মানে মূলদ সংখ্যার ক্ষেত্রে বলাই হয় যে যে সংখ্যাকে হচ্ছে যে একটা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, যেমন পূর্ণ সংখ্যার নিচে আমরা একটা 1 ধরতে পারি, তাহলে ভগ্নাংশ, এগুলো তো ভগ্নাংশই। পার্সেন্ট তুললে নিচে 100 হয়, এখানে দশমিক তুলে দিলে নিচে 100 আসবে। তো এই বিষয়। তো রুট ওভার 17 এর মান যদি পূর্ণ সংখ্যা না হয়, তাহলে এটা কি মূলদ হতে পারে, কেননা এই যেগুলো পূর্ণ সংখ্যা নয়, তারপরে এটাও পূর্ণ সংখ্যা নয়, ভগ্নাংশ, এটাও নিচে 1 ধরলে পূর্ণ সংখ্যা নয়, তারপরে পার্সেন্ট তুলে নিচে 100 নিলে এটাও কিন্তু একটা ভগ্নাংশ হয়, পূর্ণ সংখ্যা নয়। তার মানে কি, এগুলো সবই যদি অমূলদ, কিন্তু আমরা যখন এইরকম বিভিন্ন অঙ্ক রিপিট হয়, কোনো একই অঙ্ক আসে না, এটাও তো পূর্ণ সংখ্যা নয়। তার মানে পূর্ণ সংখ্যা নয় যদি হয়, তাহলে সেটা মূলদ অমূলদ দুটোই হতে পারে। তো এইটা আমরা এখানে বলবো, অতএব রুট ওভার 7 এর মান
মূলদ বা অমূলদ। তো অমূলদ আসলে প্রমাণ হবে, কিন্তু প্রথমে ধরে নিতে হয় যে মূলদ। তো আমরা এখানে লিখব, ধরি √7 মূলদ সংখ্যা। আর মূলদ সংখ্যা মানেই হচ্ছে একটা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। তো এখন আমরা ধরবো যে ধরি √7 সমান যে কোনো a/b অথবা p/q অথবা x/y এরকম। তো এখানে জাস্ট একটা শর্ত আছে, সেই শর্তটা আমরা বারবার বলেছি যে এই লব আর হর অর্থাৎ p আর q পরস্পর সহমৌলিক সংখ্যা। বিষয়টা কি আমরা একটু পরে বলছি। সহমৌলিক সংখ্যা এবং হরে যেটা থাকে অর্থাৎ কিউ, এটাকে 1 এর চেয়ে বড় ধরতে হয়। সহমৌলিক সংখ্যা মানে যে সংখ্যাগুলোর মধ্যে কোনো কাটাকাটি থাকে না, যেমন ধরো 5 আর 7, কোনো কাটাকাটি নেই। হ্যাঁ, আর এই হরটা 1 এর চেয়ে বড় কেন বলেছে, যে 1 এর চেয়ে বড়, যদি দেখো 1 হয়ে যায় নিচে, তাহলে এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা হয়, এই জন্য 1 এর চেয়ে বড় ধরা হয়েছে। জাস্ট এই শর্তটা তোমাদের একটু মনে রাখতে হবে যে পি আর কিউ পরস্পর সহমৌলিক সংখ্যা, কাটাকাটি হয়ে গেলে সহমৌলিক সংখ্যা যদি না হয়, তাহলে উপরে দেখো 16 নিচে 8, এটা কিন্তু সহমৌলিক সংখ্যা নয়, যেহেতু কাটাকাটি আছে। তো কাটাকাটি গিয়ে দেখো পূর্ণ সংখ্যা চলে আসছে, আর নিচে তখন একটা 1 থাকে, এই জন্য পূর্ণ সংখ্যা যাতে না আসে, পূর্ণ সংখ্যা আসলে কিন্তু সেটা হচ্ছে যে মূলদ সংখ্যা হয়ে যাবে। তো এই জন্য এই শর্তটা ধরা হয়েছে। এখন এইখানে আমরা দেখো দুই পাশে বর্গ করব। তো এখানে স্কয়ার করলে স্কয়ার রুট কাটা গেলে থাকবে 17, আর এখানে দুইজনের উপরেই স্কয়ারটা আসবে। এখানে লিখে দাও বর্গ করে। নেক্সট লাইনে এই যে হরে যেটা আছে কিউ স্কয়ার, এই কিউ স্কয়ারের কিউটা দিয়ে দুই পাশে গুণ করতে হয়, সবগুলোতে একই নিয়ম। তো এটা হলো 17 কিউ, আর এখানে কিউ দিয়ে গুণ করলে একটা কিউ কাটা যাবে, তাহলে পি স্কয়ার বাই কিউ। এখানে লিখে দাও কিউ দিয়ে গুণ করে। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো যে পি আর কিউ এর তুমি যে কোনো দুটো সংখ্যা, যে কোনো মান যদি ধরো, যে কোনো পি এর মান 2 আর কিউ এর মান ধরলাম আমি 3, তাহলে 17 কিউ মানে হচ্ছে এই দুটো গুণন, তাহলে 17 গুণন 3, 3 17 51, অর্থাৎ একটা পূর্ণ সংখ্যা আসলো। কিন্তু এইখানে যদি মানটা বসাই, পি স্কয়ার মানে হচ্ছে 4, 2 স্কয়ার, আর কিউ মানে হচ্ছে 3, তাহলে এটা দেখো একটা ভগ্নাংশ থাকলো, অথচ এইখানে কিউ এর মানটা বসালে 3 17 51 একটা পূর্ণ সংখ্যা আসছে। তো এখন আমরা বলবো এক্ষেত্রে এই যে আমরা পি কিউ কে যে শর্ত দিয়ে ধরেছি, সেই শর্তের আলোকে আমরা দেখতে পাচ্ছি যে 17 কিউ একটি পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়। তো এইটা পূর্ণ সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা নয়, যদি এমন হয় তাহলে সমান হয় কিভাবে? এই জন্য আমরা এখন বলবো যে অতএব 17 কিউ নট ইকুয়াল টু পি স্কয়ার বাই কিউ, এটা সমান নয়। তো ওকে, এখন আমরা যখন বলবো যে এটা সমান নয়, তখন আমরা বলবো যে অতএব ওই যে √17কে আমরা যে পি বাই কিউ আকারের ভগ্নাংশ দিয়ে ধরেছিলাম, তাহলে এই পি বাই কিউ আকারের ভগ্নাংশে প্রকাশ করা যাবে না। এতকে পি বাই কিউ আকারে লেখা যায় না। তো যাকে আমরা পি বাই কিউ আকারের একটা ভগ্নাংশে লিখতে পারবো না, সেটাই কিন্তু একটা অমূলদ সংখ্যা। অতএব √17 একটি অমূলদ সংখ্যা বলে এখানে আমরা বলে দেবো প্রমাণিত। তো এই চ্যাপ্টার আমরা আজকে শেষ করে ফেললাম। হ্যাঁ, তোমরা অন্যান্য পার্টগুলো বা অন্যান্য অধ্যায়ের কোয়েশ্চেনগুলো দেখতে গেলেও এই অধ্যায়ের এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আজকে আমরা এখানে শেষ করছি, ধন্যবাদ।